আসসালামু আলাইকুম। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাংবাদিকবৃন্দ আপনারা গণমাধ্যমে সংবাদ পরিবেশনা অব্যাহত রেখেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোন এবং আমাদের 30 লক্ষ শহীদের প্রতি। আমরা দেশের স্বাধীনতা অর্জনের পর থেকে দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি অর্জন করা, সেটাই তার লক্ষ্য ছিল। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তিনি বেশি সময় পাননি। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো। আমরা 2টি বোন বেঁচে গিয়েছিলাম। আমাদের লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে। সরকার আসার পর থেকে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত আমরা দেশের উন্নয়নে যে ব্যাপক কাজ করে যাচ্ছি, তার শুভ ফল দেশবাসী পেতে শুরু করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী আজকে একটা বিরাট সমস্যা দেখা গেছে। বলতে গেলে বৈশ্বিক একটা মহামারী দেখা গিয়েছে। নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব আজকে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। এ যাবৎ 202টি দেশ এবং অঞ্চলে এই সংক্রমণ দেখা দিয়েছে। বিশ্বে এখন প্রতিদিন 70,000-এর বেশি মানুষ সংক্রমিত হচ্ছে এবং 4,000-এর বেশি মারা যাচ্ছে। গতকাল পর্যন্ত 11,30,814 জন মানুষ আক্রান্ত হয়েছে এবং 60,149 জন মারা গেছেন। 2,35,902 জন সুস্থ হয়েছেন। তবে এটুকুই আশার বাণী যে সুস্থতার লক্ষণ খুব বেশি, সুস্থতা আমরা দেখছি, মানুষ বেশি হচ্ছে, কাজে এখানে খুব বেশি একটা ঘাবড়ানোর কিছু নেই। তবে আমি মনে করি যে সকলে যদি নিজেদেরকে যথাযথভাবে স্বাস্থ্যসম্মত নির্দেশনা মেনে চলেন, তাহলে খুব দ্রুত সুস্থতা লাভ করা যেতে পারে। আমরা বাংলাদেশ সময় মতো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, যার ফলে আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে সাধারণত সাংবাদিক সম্মেলন করলে আমরা সাংবাদিকদের ডাকি, আপনাদের সঙ্গে বসি, কথা বলি, মত বিনিময় করি। কিন্তু আজকে একটু ব্যতিক্রমধর্মী ব্যবস্থা আমরা নিয়েছি এই কারণে যে আমি চাই না যে আপনারা ঘোরাঘুরি করতে যেয়ে কোনো রকম সংক্রমিত হন। তাই আমি সরাসরি মাত্র আমাদের টেলিভিশন এবং এসব সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি। হয়তো প্রশ্ন উত্তর এখন নিতে পারবো না, তবে ভবিষ্যতে যখন একটু ভালো সময় আসবে আপনাদেরকে গণভবনের দাওয়াত দিয়ে আপনাদের মন ভরে আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবো, সেই ব্যবস্থাটা আমরা নেব। আমি এখন কতগুলি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি। যে আপনারা জানেন যে এই যে সংক্রমণটা দেখা দিয়েছে, এটা গত বছর ডিসেম্বর মাসে চীনে দেখা দেয় প্রথম। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই আমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআর যৌথভাবে কাজ শুরু করে। আইইডিসিআর এর কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটি মোকাবেলায় প্রস্তুতি শুরু করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাইরাস সহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের পূর্ব অভিজ্ঞতা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19 বাংলাদেশ প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনার আওতায় 3 স্তর বিশিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়, যেমন বিদেশ হতে আগত ব্যক্তিদের মাধ্যমে যেন ভাইরাস না ছড়ায় সেজন্য বিদেশে গমন এবং বিদেশ থেকে আগমন নিরুৎসাহিত করা হচ্ছে। দেশের মধ্যে ভাইরাস সংক্রমিত ব্যক্তির আগমন ঘটলে
দ্রুত শনাক্তকরণ এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ভাইরাসের বিস্তার রোধ যাতে না করে তার ব্যবস্থা নিচ্ছি। চিহ্নিত আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত পৃথক করে যথাযথ চিকিৎসা প্রদান। গত জানুয়ারি থেকে এই 3 স্তরের কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের সকল বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং স্থল বন্দরে বিদেশ প্রত্যাগত যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্রিনিং করা হয়। লক্ষণযুক্ত সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমান যাত্রীদের মধ্যে অবতরণের পূর্বেই হেলথ ডিক্লারেশন ফর্ম ও প্যাসেঞ্জার লোকেটর ফর্ম বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। লক্ষণবিহীন ও সন্দেহজনক নয় এমন যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয় এবং তাদের নিয়মিত ফলো আপ করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সংশ্লিষ্ট বিদেশি সংস্থা, চিকিৎসা পেশার প্রতিনিধি সকলকে নিয়ে জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গঠন করা হয়েছে যাতে মানুষ সুরক্ষিত থাকে তার জন্য যথেষ্ট ব্যবস্থা কমিটিগুলি নিচ্ছে। মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশে গতকাল পর্যন্ত 70 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 8 জন মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। তবে 30 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কাজে এখানেও আমি দেখছি যে সুস্থ হওয়ার সংখ্যাটা বেশি আছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার বয়স 70-এর উপরে এবং পূর্বতেই তারা বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। যদিও একটি মৃত্যু আমাদের কাম্য নয়। বিশ্বব্যাপী সংক্রামক বিস্তার রোধে বিভিন্ন দেশ লকডাউন অথবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পৃথিবীর 100টিরও বেশি দেশের সীমান্ত বন্ধ করার পাশাপাশি প্রায় সকল দেশে আন্তর্জাতিক বিমান অবতরণ স্থগিত করা হয়েছে। বাংলাদেশেও গত 26শে মার্চ থেকে 17 দিনের সাধারণ ছুটি আমরা ঘোষণা করেছি। শিল্প কারখানায় আংশিক ছুটি, পর্যটন কেন্দ্র, বিপণী বিতান এবং সড়ক, নৌ, রেল সহ সকল গণপরিবহন বন্ধ করা হয়েছে এবং জনসাধারণকে ঘরে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার, স্বাস্থ্য পরিষেবার উপর সৃষ্ট বিপুল চাপ এবং সংক্রমণ প্রতিরোধ, নজরবিহীন লকডাউন ও যোগাযোগ স্থবিরতা বিশ্ব অর্থনীতির উপর ইতিমধ্যেই ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। যেসব ক্ষেত্রে প্রভাব ফেলছে সেগুলি হচ্ছে শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, সেবা খাত বিশেষত পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাত, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে ধস নেমেছে। শুধু সরবরাহ ক্ষেত্রেই নয়, চাহিদার ক্ষেত্রেও ভোগ ও বিনিয়োগ চাহিদা হ্রাস পেতে শুরু করেছে। IMF ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দা অর্থাৎ রিসেশন শুরু হয়েছে মর্মে ঘোষণা করেছে। পুঁজিবাজারে বিশ্বব্যাপী বিগত কয়েক সপ্তাহে 28 থেকে 34% দরপতন ঘটেছে। OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর হিসাব মতে মন্দা প্রলম্বিত হলে বিশ্ব প্রবৃদ্ধি 1.5% নেমে আসবে। বিশ্বব্যাপী বিপুল জনগোষ্ঠী কর্মহীন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মন্দা দীর্ঘস্থায়ী হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এই প্রথম এমন মহামন্দা অর্থাৎ গ্রেট ডিপ্রেশন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে বাংলাদেশের অর্থনীতির উপর কী ধরনের বা কতটুকু নেতিবাচক প্রভাব পড়বে তা এখনও নির্দিষ্ট করে বলার সময় আসেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব তুলে ধরছি আমি। ক, আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 5% হ্রাস পেয়েছে। অর্থবছর শেষে এই হ্রাসের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খ, চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্যাংক সুদের হার হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন বিলম্বের কারণে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। গ, সার্ভিস সেক্টর বিশেষত হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও এভিয়েশন সেক্টরের উপর বিরূপ প্রভাব পড়বে। ঘ, বিশ্বের অন্যান্য দেশে নেয় বাংলাদেশের শেয়ার বাজারের উপরও বিরূপ প্রভাব পড়ছে।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হ্রাসের কারণে এর মূল্য 50% অধিক হ্রাস পেয়েছে, যার বিরূপ প্রভাব পড়বে প্রবাসী আয়ের উপর। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 3.02 বিলিয়ন মার্কিন ডলার হবে মর্মে এশীয় উন্নয়ন ব্যাংক ব্যাকলন করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। দীর্ঘ ছুটি বা কার্যত লকডাউনের ফলে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন বন্ধ এবং পরিবহন সেবা ব্যাহত হওয়ায় স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস এবং সরবরাহ চেইনে সমস্যা হতে পারে। চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহের পরিমাণ বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় কম হবে। এর ফলে অর্থবছর শেষে বাজেট ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। বিগত 3 বছর ধরে ধারাবাহিক 7% অধিক হারে প্রবৃদ্ধি অর্জন এবং 2018-19 অর্থবছরে 8.15% প্রবৃদ্ধি অর্জনের প্রধান চালিকা শক্তি ছিল শক্তিশালী আভ্যন্তরীণ চাহিদা ও সহায়ক রাজস্ব ও মুদ্রানীতি। সামষ্টিক চলকসমূহের নেতিবাচক প্রভাবের ফলে জিডিপির প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমি এখন 4টি কার্যক্রমের বিষয় তুলে ধরছি, কারণ আমরা এই বিষয় নিয়ে সভা করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব সহ সকলের সঙ্গে আমরা সভা করেছি এবং কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তা ভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি।